সরকারের মধ্যে যেগুলো ঘাপটি মেরে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসেছে তাদেরকে কান ধরে বের করে আনে, কান ধরে বের করে আনে। কোত্থেকে উচ্ছিষ্টভোগী এক একটারে বসাইছে এখানে এনে, কোত্থেকে নাটক করে সিনেমা করে তার একটা এনে বসাইছে। বাংলাদেশের জাতীয় ব্যক্তিরা নাই, টোটাল জনগণের মধ্যে 90% জনগণের এই যে ফারুকের বিরুদ্ধে কথা বলতেছে, এখনো তাকে সরানো হচ্ছে না। কারণ আসিফ নজরুল সাহেব সহ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যে পতাকালা গাড়ি চালাচ্ছেন, ভালো জায়গায় বসতেছেন, থাকতেছেন, অফিস করছেন, তারা যদি জনগণের না বুঝে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে আপনাদের সে কয়েক লক্ষ গুণ শক্তিশালী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু টিকে থাকার মধ্যে কি আছে? দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন কেন পারছে না? পারছে না তার মূল কারণ হলো সিন্ডিকেট ভাঙতে পারে নাই। কেন ভাঙতে পারে নাই? ভাঙতে পারে নাই হলো 36 জন 35 জন সচিব শেখ হাসিনার নিয়োগকৃত এখনো রয়েছে। আমি আরো 2টা টক শোতে 5ই আগস্টের পরে বলেছি যে সচিবরা, সিনিয়র সচিব এবং জয়েন্ট সেক্রেটারিরা, এডিশনাল সেক্রেটারিরা, এই 3টে স্টেজ, আপনি ডেপুটি সেক্রেটারি পর্যন্ত না আসেন, ডেপুটি সেক্রেটারিও কেউ 500-700 কোটি টাকার মালিক, যারা ডিসি ছিল গুরুত্বপূর্ণ জেলাতে। তো আপনি যদি এরকম 500 বা 300-400 সচিব, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ফুল সচিব এবং ডেপুটি সেক্রেটারি যারা শেখ হাসিনার মোসাহেবি করেছে, তাদেরকে যদি একটা নিরপেক্ষ তদন্ত টিম দিয়ে তদন্ত করা যেত, যদি করতোই সরকার, যে এরা কে কত সম্পদের মালিক, কার কয়টা বাড়ি ঢাকাতে, কার কয়টা রিয়েল এস্টেটে জমি আছে, কার ব্যাংক ব্যালেন্স কত, কার কানাডায় বাড়ি আছে, ইউরোপে বাড়ি আছে, তাহলে কিন্তু জনগণ এই সরকারের উপর আস্থা আন। এরপরে আরেকটি বিষয় হলো এই যে জনদুর্ভোগের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে, যে যদি এই সরকার 3 মাস 6 মাসের জন্য 25,000-50,000 কোটি টাকা যদি সাবসিডি দিও আপামর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারতো, বিশেষ করে শেখ হাসিনার শেষ মুহূর্তে যে দাম ছিল সেই দামের থেকে চাউলের দাম 8-10 টাকা কমিয়ে যাওয়া, আটার দাম 5 টাকা কমিয়ে দেওয়া, তেলের দাম 20-30 টাকা কমিয়ে দেওয়া, চিনির দাম 10 থেকে 15 টাকা কমিয়ে দেওয়া, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, দুগ্ধজাত দ্রব্য যেটা বাচ্চাদের জন্য প্রয়োজন সেখানে কিছু কমে যাওয়া, এরকম 8-10টা আইটেমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি 50,000 কোটি টাকাও যদি এরা সাবসিডি দিয়ে সুন্দরভাবে জনগণকে উপহার দিতে পারতো, তাহলে এই সরকারের উপর আমাদের মতো সৃজনশীল ব্যক্তিরা আস্থাভাজন হয়ে তাদেরকে আরো সময় দিতে পারতাম। লুট, এই টাকা কোত্থেকে আসবে আপনারা প্রশ্ন করতে পারেন, আওয়ামী ঘেঁষা মানুষগুলো প্রশ্ন করতে পারে এই টাকা কই পাবে 50,000 কোটি টাকা? আরে ভাই রে ভাই, 5 তারিখে সরকার পতন হয়েছে, ইউনূস সাহেব দেশে 7 তারিখ আসছেন, 8 তারিখে সরকার গঠন হয়েছে। 8 তারিখ থেকে 2 দিন যদি ঝটিকা অপারেশন করা হতো আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের বাড়িতে, তার আত্মীয় স্বজনের কাছে, আমার বিশ্বাস 2 লক্ষ কোটি টাকা 2 দিনে উদ্ধার করা সম্ভব ছিল। ব্যাংকের যে ডলার কারেন্সি, এগুলো অনেকের বাড়িতে এখনো আছে, এখনো পাচার করতে পারেনি, কিছু কিছু সরেছে। তা আপনি যদি 2 লক্ষ কোটি টাকা যদি 1 সপ্তাহ, 5 দিনে, 3 দিনে যদি উদ্ধার করতে পারতেন, অনৈতিক টাকা, রাষ্ট্রীয় টাকা, সেখান থেকে আপনি 50,000 কোটি টাকা সাবসিডি দিয়ে 8-10টা আইটেম আপনি বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যারা, তাদেরকে আপনি ইয়ে দিয়ে দেন, সাবসিডি দিয়ে একটু কড়া ক্ষমতার মধ্যে দিয়ে দেন, তাহলে তো আপনাদের উপর আস্থা রাখতো মানুষ। তো এই একটা বিষয়, এই কথাগুলো তাদের কানে যায় না। তার কারণ হলো তারা তো রক্ত দেয়নি। ইউনূস সাহেব অ্যাডভাইজার হয়েছেন, তিনি তো বাংলাদেশে ছিলেন না। তিনি কতগুলো মামলায় হাজিরা টাজিরা দিতেন, কষ্ট পেতেন, 8তলা 9তলা বেয়ে বেয়ে উঠতেন, হাঁটতেন এবং কাঠগড়ায় যেতেন, এই ব্যাপারে মন্তব্য করেছেন। কিন্তু তিনি যে বিদেশে ছিলেন, সেই সময় এদেশে যে মুগ্ধরা, এদেশের আবু সাইদরা যে শহীদ হয়েছে, আরো প্রায় 1700 ছাত্র জনতা শহীদ হয়েছে, এই শাহাদাতের রক্ত তো তিনি দেখেননি। তারপরও আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমি বিতর্কিত করছি না। এরপরে আসেন প্রশাসন, বিচার বিভাগকে আরো শক্তিশালী করে কিলারদের বিচার কার্যক্রম যদি গতিশীল করা যেত, এমনকি মাত্র 6 থেকে 8 মাস, এই 8 মাসের মধ্যে যদি 6 মাসের ভিতর 8 মাসের ভিতর যদি 50 থেকে 100 জন যারা অন্যায়ের সাথে জড়িত, আওয়ামী লীগের বাগা বাগা নেতা যারা, যাদের ইঙ্গিতে হত্যা হয়েছে, ব্যাংক লুট হয়েছে, যারা এখন জেলখানায় আছে, তাদের যদি রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 5 জন 10 জনের রায় চলে আসতো, তাহলে কিন্তু জনগণ উৎসাহিত হতো। এই রায় আসবে কিনা আমি জানি না, তবে তবে নিরাশ হওয়ার কিছু নাই। আমাদের মধ্যে যারা কথা বলেছেন, হ্যাঁ, আমাদের বিশেষ করে বন্ধু আর ডক্টর কাজী মনির ভাই বলেছেন, নিরাশ হওয়ার কিছু নাই।
আমি বিশ্বাস করি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 100 থেকে 150 জন আওয়ামী লীগের বাগা বাগা নেতাদের মৃত্যুদণ্ড রায় এখান থেকে প্রকাশ হবে। আপনারা এই কথাগুলো নোট করে রাখতে পারেন। ওনরা হাসতেছেন আর পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, এই হাসা সুখের হাসা না, এই হাসা মুখের হাসা, এই হাসা অন্তরের হাসা না, এই হাসা মুখের হাসা। এটা রাজনীতিবিদদের একটা কৌশল। অতএব এটা নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এরপরে আসেন, এখন আমাদের করণীয় কি? এই যে অটোরিকশা, আপনি কি মনে করেন যে 12, 14, 15 লক্ষ অটোরিকশা আছে ঢাকার আশেপাশে, যে শহরতলি যেগুলো, দক্ষিণ খান, উত্তর খান, হ্যাঁ, তারপরে এরকম আর কি, এই যে আমাদের এই যে ডিয়াবাড়ি, এই ঢাকার একবার মেইন রোড যেগুলো বাদে এই সাইড রোড গুলোতে আপনি যে হঠাৎ করে হাইকোর্টের যে বিচারক এই অটোরিকশা 3 দিনের মধ্যে বন্ধ করার একটা রায় ঘোষণা করলেন, এই রায়ের দ্বারা যদি 15 লক্ষ অটো রিক্সা চালক হয়, তাহলে 15 লক্ষ মানুষ, তাদের পরিবারে যদি 3 জন করে মেম্বার থাকে, স্ত্রী এবং আরো একটা সন্তান, আরো 2টা সন্তান, তাহলে 3 15 45 লক্ষ মানুষ হয়। 50 লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা কে দেবে, কোত্থেকে দেবে? ওই বিচারক তো একটা অথর্ব বিচারক, হতে পারে হাইকোর্টের বিচারক। বরং একটা রুলিং দেওয়া উচিত ছিল যে যে অঞ্চলের এই অটো রিক্সাগুলো চলে, সেই অঞ্চলের সিটি কর্পোরেশন কর্তৃক আরো জনবল মানে নিয়োগ দিয়ে এদেরকে 3 দিন 5 দিন 7 দিনের ট্রেনিং দেওয়া, শৃঙ্খলা শিখানো, নিয়ম শিখানো, আর রোডস এর আইন শিখানো, এগুলো শিখানো। এরপরে এদের উপরে একটা ফিস নিয়ে 2,000 3,000 টাকা নিয়ে 1 বছরের জন্য এদের অটো রিক্সার লাইসেন্স দেওয়া, এবং এই লাইসেন্স দেওয়ার পরে এরা যদি নিয়ম ভঙ্গ করে রাস্তায় অটোরিকশা চালায়, তাহলে সঙ্গে সঙ্গে ধরার সাথে সাথে 500 থেকে 700 800 1000 টাকা এদের জরিমানা করা, এবং এই জরিমানা মেট্রোতে যারা ট্রাফিক পুলিশ আছে তারা করতে পারতো। তাহলে দেশ কিন্তু একটা স্টেবল অবস্থায় চলে আসতো। এই অটোরিকশা বন্ধ করে দিয়ে আজকে দেখেন অটোরিকশা চালকরা এখানে কিন্তু আন্দোলন করেছে, কত বড় বলদের মতো সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারকে বিতর্কিত করার জন্য এই সিদ্ধান্ত কিনা জানি না। এরপরে আমি শেষের দিকে আরেকটা কথা বলবো, নির্বাচন তাড়াতাড়ি হওয়ার, তাহলে শেষ করে দিই। করণীয় নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম। করণীয় হলো সকল দল, বিএনপি বড় দল, বাংলাদেশের প্রায় 40-42% লোক এখনো বিএনপির সাথে, কিন্তু বিএনপি ইতিমধ্যে কিছু দুর্নাম রটায় ফেলছে। অপ্রিয় সত্য কথা, এটা অপ্রিয় সত্য কথা। এবং জামাতও ইতিমধ্যে কিছু ভোট তাদের বেড়েছে এবং তারাও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি এই ব্যাপারগুলো নিয়ে অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি। আমার একটা পরামর্শ, আমার এই কথা যদি শুনে থাকে কেউ, এই দলগুলোর নেতারা শুনে থাকে, তাহলে উচিত হবে 50-52টি অথবা 45টি যে রাজনৈতিক ছোট বড় দল আছে, এই দলের প্রত্যেক দল থেকে 1-2 জন প্রতিনিধি নিয়ে বাংলাদেশের একটা কেন্দ্রীয় জায়গায় একত্রিত হওয়া, এক জায়গায় বসা। তাহলে 85% জনগণের ম্যান্ডেটকৃত এই দলগুলোর প্রতিনিধিরা যদি এক জায়গায় বসে জাতীয় স্বার্থে, তাহলে এই বসার পরে এই সরকারকে আঙ্গুল দিয়ে যা দেখানো হবে তার 80% এই সরকার মেনে নিতে বাধ্য হবে, 80% মেনে নিতে বাধ্য হবে। তাহলে হলে বিএনপি একটা বলতেছে, জামাত হয়তো মনে করছে নির্বাচন আরো দেরিতে হলে ভালো হয় কিনা, আমাদের আরো দল গুছানোর সুযোগ সুবিধা পাই কিনা, এই একটি বিষয়। এই বিষয়গুলো আমি আবারও বলি, যেদিন তারা একত্রিত হতে পারবে, 2 ঘন্টার জন্য এক জায়গায় বসতে পারবে, সেদিন থেকে দিনক্ষণ এই ইউনূসের সরকারে অন্তর্বর্তীকালীন সরকার দিতে বাধ্য হবে। এর আগ পর্যন্ত তারা তালিবালি করতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ নির্বাচন, আরেকটা কথা বললে বিএনপি রেগে যেতে পারে। আচ্ছা, আজকে যদি বিএনপি এই আন্দোলন যদি সফল না হতো, বিএনপিও ছিল, জামাতও ছিল, ছাত্র জনতা ছিল, সবাই ছিল, যারা নির্যাতিত আমরা সবাই ছিলাম ময়দানে, ছেলেমেয়েদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে, তাহলে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা এখনো থাকতো, তাহলে আপনারা নির্বাচন কার কাছে চাইতেন? আমি কিন্তু নির্বাচন দ্রুত হওয়ার পক্ষে, কিন্তু তর্কের খাতিরে এই প্রশ্নটা করতেছি। আমি বিএনপির যারা কেন্দ্রীয় নেতা জনাব তারেক সাহেবের কাছেও এই প্রশ্ন করতেছি, আজকে যদি শেখ হাসিনা ক্ষমতার মসনদে থাকতেন, তাহলে এই নির্বাচন কার কাছে চাইতেন? কয়দিনের পর চাইতেন? কিভাবে চাইতেন? অর্থাৎ নির্বাচন চান, এর আগে এই সরকারের মধ্যে যেগুলো ঘাপটি মেরে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসেছে, তাদেরকে কান ধরে বের করে আনেন, কান ধরে বের করে আনেন। কোত্থেকে উচ্ছিষ্টভোগী এক একটা বসাইছে এখানে এনে, কোত্থেকে নাটক করে, সিনেমা করে, তার একটা এনে বসাইছে। বাংলাদেশের জাতীয় ব্যক্তিরা নাই, টোটাল জনগণের মধ্যে 90% জনগণের এই যে ফারুকের বিরুদ্ধে কথা বলতেছে, এখনো তাকে সরানো হচ্ছে না। কারণ কি? কারণ তার কি কন্ট্রিবিউশন আছে এই রাষ্ট্রের জন্য? কি কন্ট্রিবিউশন আছে এই রাষ্ট্রের জন্য? মানুষের চরিত্র গঠনের জন্য কি আছে তার? এই আন্দোলনে তার কি ভূমিকা আছে? তাকে নিতে হলো।
আমি আরেকটা কথা সতর্কবার্তা বলেই আমার কথা শেষ করি এক মিনিটের মধ্যে। মনির ভাই, যদি আসিফ নজরুল সাহেব সহ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যে পতাকালা গাড়ি চালাচ্ছেন, ভালো জায়গায় বসতেছেন, থাকতেছেন, অফিস করছেন, তারা যদি জনগণের না বুঝে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে আপনাদের চেয়ে কয়েক লক্ষ গুণ শক্তিশালী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু টিকে থাকতে পারে নাই। তার ওয়েল ডেকোরেশন করা ছিল, পুলিশ, বিডিআর, আর্মি, ম্যাজিস্ট্রেট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব সাজানো ছিল। হাইকোর্ট কিন্তু সে থানার মতো ব্যবহার করত, থানার মতো ব্যবহার করত, কিন্তু জনগণের রোশনলে পড়ে তাকে কিন্তু পালিয়ে চলে যেতে হয়েছে তার দলবল শেষ করে দিয়ে। অতএব আপনারা জনগণের কাছে জুতা পিটা না খান। আপনারা ক্ষমতা থেকে নেমে যাওয়ার পরে আপনাদের রাস্তাঘাটে চলা দুর্বিষহ অবস্থা না হয়ে যায়, এরকম কোনো কার্যক্রম করবেন না। আমি নাম বলছি না, যারা যারা আমার এই কথা থেকে লেসন নেওয়া উচিত তাদের। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।